হ্যালো স্টুডেন্টস, বাইনে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেকেন্ড এসএলএসটি 2025 তোমাদের পরীক্ষা যাদের ভালো হয়েছে, অর্থাৎ রিটেন এক্সামিনেশন তোমাদের যাদের ভালো হয়েছে, তারা অনেকেই ইন্টারভিউ এবং তার সঙ্গে সঙ্গে ডেমো ক্লাসের প্রিপারেশান নিতে চাইছো। তো আজকে আমি আলোচনা করব ইন্টারভিউয়ের তোমরা কিভাবে প্রিপারেশান নেবে। দেখো, ইন্টারভিউতে কিন্তু 10 মার্কস আছে এবং তার সঙ্গে সঙ্গে ডেমো ক্লাসে 10 মার্কস আছে। সুতরাং ইন্টারভিউ এবং ডেমো ক্লাস কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল হতে চলেছে এই এক্সামিনেশনের ক্ষেত্রে। এবং আজকে আমি মেনলি তোমাদেরকে বলবো যে ইন্টারভিউতে প্রকৃতপক্ষে কি দেখা হয়, অর্থাৎ তুমি যখন প্রিপারেশান নিচ্ছ ইন্টারভিউয়ের জন্য বা ওরাল ইন্টারভিউয়ের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ওরাল ইন্টারভিউ, তো ওরাল ইন্টারভিউয়ের যখন তুমি প্রিপারেশান নিচ্ছ কোন কোন বিষয়গুলো তোমাদেরকে ফোকাস করতে হবে, তো সেটাই আমি আলোচনা করব। তো এসএসসির ইন্টারভিউ দেওয়ার আমার অভিজ্ঞতা আছে, বেশ কয়েকবার আমি ইন্টারভিউ দিয়েছি এবং সেই অভিজ্ঞতা থেকেই আমি তোমাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি যারা ইন্টারভিউ নেন তারা কি দেখেন। ইন্টারভিউয়ের মধ্য দিয়ে প্রধানত মানুষের ভিতরের যে সত্তা, মানে তোমার মধ্যে কি কোয়ালিটি আছে, তো সেই কোয়ালিটিটাকে কিন্তু তারা যাচাই করার চেষ্টা করেন। তোমার মধ্যে কি আছে, তোমার আভ্যন্তরীণ সত্তাকে তারা কিন্তু উন্মোচন করে দেখার চেষ্টা করেন। সুতরাং তোমার ভিতরে যদি কোনো কোয়ালিটি থাকে, মাত্র কয়েক মিনিটের ইন্টারভিউয়ের মধ্য দিয়ে তোমার সেই ভিতরের কোয়ালিটিটাকে কিন্তু প্রকাশ করতে হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এটা মাথায় রাখবে। এবং সেকেন্ড যেটা, যে পড়ানো সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা আছে কিনা সেটা দেখা হয়। অনেক সময় এরকম হয়তো প্রশ্ন করা হতে পারে যে আপনি এখন কি করছেন বা আপনার কি কোনো পড়ানোর অভিজ্ঞতা আছে। সুতরাং পড়ানোর অভিজ্ঞতাটাকে কিন্তু দেখা হয়, এটা মাথায় রাখবে। তুমি হয়তো বলতে পারো যে তুমি কোনো টিউশনি করছো বা তুমি কোনো স্কুলের সঙ্গে জড়িত, সুতরাং ইন্টারভিউয়ের সময় কিন্তু এই বিষয়টা বলার চেষ্টা করবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমার আত্মপ্রকাশ এবং আত্মবিশ্বাস যাচাই করা হয়, তুমি নিজেকে কিভাবে তুমি প্রকাশ করছো সেটা যেমন তারা দেখবেন, এবং তার সঙ্গে সঙ্গে তোমার আত্মবিশ্বাস মানে কনফিডেন্স, তুমি কত কনফিডেন্সের সঙ্গে তুমি উত্তর দিচ্ছ সেটাও কিন্তু তারা চেক করবেন। এবং এর সাথে সাথে স্কুলেতে বিভিন্ন রকমের দায়িত্ব পালন করতে হয়, একজন টিচারকে বিভিন্ন রকমের দায়িত্ব পালন করতে হয়। যেমন কোনো হয়তো স্টুডেন্টসরা প্রচুর গণ্ডগোল করছে, তখন সেক্ষেত্রে কীরকম স্টেপ একজন টিচার নেবেন। তাছাড়া বা স্কুলেতে বিভিন্ন রকমের প্রবলেম হয়, তো সেই প্রবলেমগুলো কিভাবে ফেস করতে হবে বা কিভাবে সেই প্রবলেমগুলো থেকে ওভারকাম করা যায়। এবং এর সঙ্গে সঙ্গে কোনো হয়তো কালচারাল কোনো অনুষ্ঠান হচ্ছে, তো সেই কালচারাল অনুষ্ঠানে তুমি কিভাবে দায়িত্ব পালন করবে, তো এই সমস্ত বিষয়গুলোও দেখা হয়। সিম্পলি বিদ্যালয়ে দায়িত্ব পালনের ক্ষমতা দেখা হয়। এর সাথে সাথে দেখো আরও একটা বিষয় দেখা হয় যে কর্মজগতের বাইরে কোনো বিষয়ে তোমার দক্ষতা আছে কিনা, অর্থাৎ তারা এটা দেখতে চান যে ক্যান্ডিডেট, তো সে শুধুমাত্রই পড়াতে পারে নাকি পড়ানোর বাইরেও সে আরও কিছু করতে পারে। অর্থাৎ সিম্পলি আমি যেটা বলতে চাইছি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেখা হয়। তার মানে কেউ হয়তো খেলাধুলা করতে পারে, কেউ ভালো গান করতে পারে, কেউ নাচ করতে পারে, কেউ আবৃত্তি করতে পারে, কেউ হয়তো অনুষ্ঠান পরিচালনা করতে পারে ভালোভাবে। সুতরাং এগুলো সবই কিন্তু গুণ, এবং এই সমস্ত গুণগুলো কিন্তু একজন টিচারের থাকলে ভালোই হয়। তো ইন্টারভিউ যখন হবে তুমি তোমার ভিতরে পড়াশোনার বাইরে তোমার মধ্যে কি গুণ আছে, তো সেই গুণটাকেও তুমি যদি প্রকাশ করতে পারো, সেটাও কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট দেয়। যারা ইন্টারভিউ নেবেন তো তাদের মনে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে অবশ্যই। সুতরাং পড়ানোর বাইরেও যদি তোমার কোনো এবিলিটি থাকে, চেষ্টা করবে সেই এবিলিটিটাকে প্রকাশ করার। এবং এর সাথে সাথে তুমি কতটা সেন্সিটিভ। দেখো অনেক সময় টিচাররা এরকম হয় যে রাগী, বা কোনো স্টুডেন্টস হয়তো কোনো ঝামেলা করছে, কোনো পড়াতে দিচ্ছে না, তখন তারা রেগে গিয়ে হয়তো তারা শাস্তি দেন। সুতরাং তোমার মধ্যে টেম্পারমেন্ট কীরকম আছে, অর্থাৎ তুমি কতটা সংবেদনশীল, তুমি কতটা নম্রভদ্র, এবং তার সঙ্গে সঙ্গে সমাজ সম্পর্কে তোমার কতটা সচেতনতা আছে, তোমার কতটা সামাজিক দায়িত্ববোধ আছে, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু ইন্টারভিউয়ের মধ্য দিয়ে দেখা হয়। এবং এর সঙ্গে সঙ্গে যেটা বলছিলাম যে ধৈর্য, সহনশীলতা এবং তোমার প্লেজেন্ট পার্সোনালিটি, অধ্যাবসায়, এগুলো কিন্তু দেখা হয়। এবং তুমি কতটা পরিশ্রম করতে পারো, তুমি কতটা ফিট, তুমি কতটা মেন্টালি এবং ফিজিক্যালি ফিট, এটাও কিন্তু দেখা হয়। ইন্টারভিউয়ের মধ্য দিয়ে প্রধানত মেনলি এই সমস্ত বিষয়গুলো প্রধানত প্রার্থীদের মধ্যে থেকে প্রধানত যাচাই করে দেখা হয়, এই সমস্ত কোয়ালিটি যেগুলো আমি বললাম। এবার দেখো, তোমরা যখন প্রিপারেশান নিচ্ছ, ইন্টারভিউয়ের যখন প্রিপারেশান নিচ্ছ, একটু চেষ্টা করবে এই ব্যাপারগুলো ফোকাস করতে। এবং মনে রাখবে যে যখন তোমরা ইন্টারভিউ দেবে, যারা ইন্টারভিউ নেবেন তাদেরকে কিন্তু তোমাকে চ্যানেলাইজ করতে হবে। চ্যানেলাইজ বলতে আমি যেটা বলতে চাইছি, তুমি যে বিষয় জানো, তো সেই বিষয়ের দিকে তাদেরকে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে কিন্তু কোনো চালাকির কোনো আশ্রয় নয়,
অর্থাৎ তুমি যে জানো তোমার ভিতরের মধ্যে যে অন্তঃসত্ত্বা আছে এবং তুমি যে বিভিন্ন বিষয়ে পারদর্শী, যেগুলো বললাম, যেমন তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, তোমার এবিলিটি আছে, সুতরাং এই সমস্ত বিষয়গুলো কম সময়ের মধ্যে তোমাকে জানিয়ে দিয়ে আসতে হবে তাদেরকে। দেখো, তুমি যখন ইন্টারভিউতে ঢুকছো তো তারা তো জানেন না তোমার মধ্যে কি আছে, তোমার মধ্যে কি কোয়ালিটি আছে। তারা শুধু এটুকু জানেন যে ঠিক আছে, তুমি যেহেতু রিটেন এক্সামিনেশনে কোয়ালিফাই করেছো, অবভিয়াসলি তুমি সাবজেক্টে তোমার প্রচুর নলেজ আছে, প্রচুর দক্ষতা আছে, কিন্তু তোমার ভিতরে যে আরও কিছু মেটেরিয়ালস আছে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাতে হবে। এর সাথে সাথে আমি যেটা বলছিলাম, মনে রাখবে যে তোমার কোনো পড়ানো সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে কিনা, তার সঙ্গে সঙ্গে তোমার কনফিডেন্স বা আত্মবিশ্বাস কেমন, এবং তুমি কোনো দায়িত্ব পালন করতে পারবে কিনা, এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটি আছে কিনা, এবং তুমি সেন্সিটিভ কিনা, এবং বাইরের বিভিন্ন নলেজ সম্পর্কে তোমার ধারণা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো দেখা হয়। এবং জেনারেল নলেজও কিন্তু দেখা হয়, তুমি কতটা আমাদের দেশ সম্পর্কে জানো, সামাজিক যে সমস্ত ঘটনাবলী যেগুলো সম্পন্ন হচ্ছে, ঘটছে যেগুলো, তো সেগুলো সম্পর্কে তুমি কতটা জানো, এগুলোও কিন্তু দেখা হয়। এর সাথে সাথে আরও একটা বিষয় বলি যে এই সময় স্মার্ট বা সপ্রভিত থাকতে হবে। তার মানে তুমি যখন ইন্টারভিউ দেবে তখন এক্ষেত্রে কিন্তু ওভার স্মার্ট নয়, তোমাকে কিন্তু স্মার্ট, আমি যেটা বলতে চাইছি যে তুমি যে কথাগুলো যেগুলো বলবে তো সেগুলো স্মার্টলি তোমাকে বলতে হবে, আত্মবিশ্বাসের সঙ্গে বলতে হবে, এটাই কিন্তু স্মার্টনেস, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে নম্র ভদ্র আচরণ করতে হবে, এবং উত্তর তুমি যখন দেবে সেগুলো কিন্তু যেন স্বচ্ছ হয়, এরকম যেন না হয় যে আটকে যাচ্ছে। যেমন আমরা অনেক সময় কথা বলি করি এরকম, বা কোনো উত্তর তুমি যেন খুঁজছো, তো এইরকম বিষয়টা যেন না হয়। এবং ভয়েস কিন্তু ক্লিয়ার রাখতে হবে এবং সঠিক উচ্চারণও কিন্তু করতে হবে, এই বিষয়গুলো মাথায় রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে কোনো মুদ্রা দোষ, অনেক সময় আমরা বিভিন্ন রকমের মুদ্রা দোষ করি, যেমন দেখো আমি একটু আগে এরকম হাত দিচ্ছিলাম, কারণ এর কারণটা হচ্ছে এটাই, আমার এখানে ঘাম জমেছে বলে সেই জন্য আমি হাত দিচ্ছিলাম, ঠিক আছে, আমি ঘামটাকে মুছছি। কিন্তু এই বিষয়টা কিন্তু কখনোই করবে না, যখন ইন্টারভিউ তুমি দেবে তখন কিন্তু এই বিষয়টা কিন্তু করলে হবে না। কোনো রকম মুদ্রা দোষ, যেমন আমরা অনেক সময় চুলে হাত দিই, অনেক সময় আমরা নাকে হাত দিই, তার সঙ্গে সঙ্গে অনেক সময় আমরা তোতলাই, কোনো কথা বলতে গেলে আমরা তোতলামো, বা কোনো শব্দ বারবার ব্যবহার করা, যেমন আমি হয়তো বলছি যে হচ্ছে হচ্ছে এরকম, যে ঠিক আছে ঠিক আছে, এইরকম কিছু শব্দ কিন্তু বারবার ব্যবহার যেন না করো, এই বিষয়ে কিন্তু সচেতন থাকবে। এবং দরকার হলে এই কয়েকদিনে কথা বলা তোমাকে প্র্যাকটিস করতে হবে, আয়নার সামনে তোমাকে দাঁড়িয়ে কিন্তু কথা বলা প্র্যাকটিস করতে হবে। আরও একটা বিষয় বলি, কিছু টিপস তোমাদেরকে দিই, যেটা বলার যে শিক্ষক সুলভ পোশাক পরে কিন্তু তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে, এটা মাথায় রাখবে। এর সঙ্গে সঙ্গে হাতে অবশ্যই তোমার ফাইল থাকবে, এবং ফাইলের মধ্যে ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস থাকবে, পেন থাকবে, এবং দরকার হলে ফাইলের মধ্যে একটা সাদা পেপারও রেখে দেবে। কারণ অনেক সময় এরকম হয় যে হয়তো যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা হয়তো দেখতে চাইছেন যে তোমার মধ্যে তুমি 100% তুমি রেডি আছো কিনা। যদিও ক্ষেত্রে বলা হচ্ছে ওরাল ইন্টারভিউ, হয়তো বলা হলো যে ডিএনএ স্ট্রাকচারটা একটু এঁকে দেখান, তখন তুমি কোথায় আঁকবে, তখন কি তাদের থেকে কাগজ চাইবে? তো এরকম সিচুয়েশন যেন না হয়, তো সেই কারণের জন্য অবশ্যই ফাইলের মধ্যে 2-1টা সাদা কাগজ কিন্তু রেখে দেবে, ঠিক আছে। এবং রুমে ঢোকার আগে অবশ্যই স্যার আসতে পারি বলবে, হ্যাঁ, যে স্যার আসতে পারি, এবং যদি তারা তো অবভিয়াসলি বলবেন যে হ্যাঁ ঠিক আছে আসুন, এবং তার সঙ্গে সঙ্গে তারা যতক্ষণ না তোমাকে বসতে বলবেন ততক্ষণ বসার দরকার নেই। অবভিয়াসলি যে কোনো মানুষ যখন ঢোকে, কেউ যখন রুমে, তখন আমরা জেনারেলি এটা বলি যে আপনি বসুন, সুতরাং তারা বসতে তারা তোমাকে অবশ্যই বলবেন, এবং তখন তুমি বসবে এবং বসে কিন্তু তাদেরকে ধন্যবাদ জানাতে ভুলবে না। এবং এর সঙ্গে সঙ্গে গুড মর্নিং স্যার, এবং যদি ম্যাডাম থাকে তাহলে তাকেও কিন্তু গুড মর্নিং বলতে হবে, এবং বসতে বললে অবশ্যই তোমাদেরকে কিন্তু ধন্যবাদ জানাতে হবে। এরকম কিছু ছোট ছোট টিপস আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, এই বিষয়গুলো একটু ফলো করবে। আবার বলছি যে এই ধরনের এক্সামিনেশান ক্র্যাক করতে গেলে দেখতে পাচ্ছ যে কম্পিটিশান কিন্তু প্রচুর হার্ড হতে চলেছে। তো এই ধরনের এক্সামিনেশান ক্র্যাক করতে গেলে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে আর মাত্র 2 মাস কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। দরকার হলে আয়নার সামনে দাঁড়িয়ে বিষয়গুলো প্র্যাকটিস করো, কথা বলা। দেখো একটা মানুষের প্রধানত কোন ধরনের মুদ্রাদোষ থাকে, তার মধ্যে কি ড্রব্যাকস থাকে, সেটা সেই মানুষটাই কিন্তু ভালোভাবে জানে। সুতরাং এই বিষয়গুলো একটু ওভারকাম করার চেষ্টা করো, কনফিডেন্স রাখো, নিশ্চয়ই তোমাদের এই ইন্টারভিউ অনেক ভালো হবে। তো এর পরের দিন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে তোমরা ডেমো ক্লাস দেবে। তো এইভাবে প্রিপারেশান নাও, এবং তার সঙ্গে সঙ্গে আমি লাস্ট যে ভিডিও বলেছিলাম যে কোন কোন টপিক্সগুলো তোমাদেরকে পড়তে হবে, তো সেই সমস্ত টপিক্সগুলো পড়ে তোমরা প্রিপারেশান নাও। এবং এর সাথে সাথে তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো, বা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছো যে আমি কবে ইন্টারভিউয়ের ব্যাচ শুরু করব।
দেখো কয়েকদিন পরে আমি ইন্টারভিউয়ের ব্যাচ শুরু করব, সামনের কয়েকদিন আমি থাকছি না, কিন্তু তোমরা আমার চ্যানেল ফলো রাখবে এবং এই চ্যানেলেই আমি প্রধানত বলে দেবো যে কিভাবে আমি ইন্টারভিউয়ের ব্যাচে তোমাদেরকে আমি এনরোল করব, সমস্ত প্রসেস আমি কিন্তু বলে দেব, ঠিক আছে? তো এই বিষয়টা তোমাদের বলার ছিল, তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলে, তো সেই জন্য তোমাদেরকে বললাম। আবারও বলছি, আমি একটু ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিচ্ছি, একটু পড়াশোনা করছি, আমার একটু সময় লাগছে, একটু নোটসগুলো তৈরি করতে আমার একটু সময় লাগছে। এগুলো কমপ্লিট হলেই কিন্তু আমি তোমাদের মানে ব্যাচ আমি শুরু করব। তোমরা যেরকম বলছো, আমাকে যেমন রিকোয়েস্ট করছো, আমি নিশ্চয়ই তোমাদের রিকোয়েস্ট আমি রাখবো। এবং সাথে সাথে তোমাদেরকে আমি আগেও বলেছি, আবারও বলছি, তোমাদের কোথাও যদি মক ইন্টারভিউ দেওয়ার যদি সুযোগ তোমরা যদি পাও, বা মক ডেমো ক্লাস তোমরা যদি দেওয়ার যদি সুযোগ পাও, তোমরা সেখানে কিন্তু এনরোল্ড হতে পারো এবং তার ফলে তোমাদের একটা কনফিডেন্স তৈরি হবে। আমি আমার এক্সপিরিয়েন্স আমি যেমন বলছি, যেমন প্রথমবার যখন আমি এসএসসি দিয়েছিলাম, তো সেই সময়তে আমি রিটেন এক্সামিনেশানে ক্র্যাক করেছিলাম, কিন্তু ইন্টারভিউ আমার ভালো হয়নি। তো সেই কারণের জন্য সেকেন্ড টাইম যখন আমি তখন এসএসসি ছিল, ঠিক আছে, এখন এসএলএসটি হয়েছে 2016 সাল থেকে, তাহলে সেকেন্ড টাইম আমি কিন্তু আর কোনো রকম চান্স দিইনি। তো সেই জন্য আমি একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম, আগেও তোমাদেরকে বলেছি। তো সেই কোচিং সেন্টারে আমাকে শিখিয়েছিলেন, মানে যারা টিচার ছিলেন, তো তারা খুব ভালোভাবে শিখিয়েছিলেন যে কীভাবে ইন্টারভিউ দিতে হয়, কীভাবে বসতে হয়, হাত কোথায় রাখতে হয়, পেন কোথায় রাখতে হয়, ফাইল কোথায় রাখতে হয়, উত্তর কীভাবে দিতে হয়, এগুলো আমি তাদের থেকে শিখেছিলাম এবং সেই শেখাটা আমার অনেকটাই কাজে লেগেছিল। এবং এই শেখাটা সেই কারণের জন্যই সম্ভব হয়েছিল, কারণ আমি লাইভলি সেই টিচারদের সঙ্গে আমি ইন্টারাক্ট করার সুযোগ পেয়েছিলাম। তো সেই হিসাবে তোমাদেরকে বলছি যে তোমাদের যদি কোনো রকম সুযোগ থাকে, তাহলে অবভিয়াসলি তোমরা সেখানে তোমরা এনরোল্ড হতে পারো, তোমরা সেখানে ভর্তি হতে পারো এবং ভর্তি হয়ে সেগুলো সেই ইন্টারভিউ এবং ডেমো ক্লাস তোমরা দিয়ে নিজেদেরকে একটু প্র্যাকটিস করিয়ে নিতে পারো, ঠিক আছে? কারণ প্র্যাকটিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারভিউ এবং তার সঙ্গে সঙ্গে ডেমো ক্লাসের প্র্যাকটিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন ডেমো ক্লাস যখন দেবে, তখন বাড়িতে একটু প্র্যাকটিস করবে, দরকার হলে তোমাদের হাতে মোবাইল আছে, সুতরাং এই মোবাইল ফোনে একটু রেকর্ড করে নেবে এবং রেকর্ড করে নিয়ে দেখবে যে কোথায় ভুল হচ্ছে, কোথায় তোমাকে ঠিক করতে হবে, কোন জায়গাটা ল্যাকুনা আছে। সুতরাং এই বিষয়গুলো একটু ঠিক করে নেবে, দেখবে যে কয়েকদিন প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা অনেকটাই ইমপ্রুভ করতে পারবে। তো এরকমভাবে একটু প্রিপারেশান নাও। আবার বলছে, ভয় পাওয়ার কিছু নেই, মাত্র কয়েকটা প্রশ্ন করা হবে। সিম্পলি তুমি যদি কোনো প্রশ্নের উত্তর যদি না জানো, তখন তুমি বলবে যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বা এটা আমি জানি না। দেখো, না জানাটা কিন্তু কোনো দোষের নয়, কিন্তু ভুল উত্তর দেওয়াটাই কিন্তু দোষের। কখনোই ভুল উত্তর দেবে না। তুমি যদি 100% তুমি কোনো প্রশ্নের উত্তর যদি না জানো, তাহলে সিম্পলি বলবে যে স্যার আমি জানি না, ঠিক আছে, বা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। কিন্তু কখনোই ভুল উত্তর দিতে যাবে না। ভুল উত্তর দেওয়াটা কিন্তু ইন্টারভিউতে একটা খুব বড় একটা ড্রব্যাক। সেক্ষেত্রে তোমার কিন্তু অনেকটা মার্কস কাটা যেতে পারে। তো সেই হিসাবে যে প্রশ্নের উত্তর তুমি জানো না, সেটাকে সিম্পলি বলবে যে আমি জানি না। এক্ষেত্রে ভয়ের কোনো ব্যাপার নেই। আবারও বলছি যে যারা ইন্টারভিউ নেবেন তারা জানেন যে না জানাটা কোনো দোষের নয়। তো সেই হিসাবে তারা কনসিডার করে নেবেন এবং দেখবে যে সেখান থেকেই কোনো একটা টপিক্সের হয়তো তুমি কোনো প্রশ্নের উত্তর জানানো তুমি বললে, দেখবে যে সেখান থেকে অন্য জায়গাতে তারা সুইচ করে যাবেন, ঠিক আছে? তো সেই হিসাবে তোমাদের চাপ নেওয়ার কোনো দরকার নেই। আবারও বলছি যে মাত্র কয়েকটা প্রশ্নের মধ্য দিয়ে তোমাদের এই বিষয়গুলো দেখা হবে যেগুলো বললাম। তো সেই বিষয়গুলো কয়েকটা প্রশ্নের মধ্য দিয়ে দেখা হবে এবং এই ইন্টারভিউতে ক্র্যাক করার কিন্তু একটাই উপায়, সেটা হচ্ছে যে কনফিডেন্স এবং তার সঙ্গে সঙ্গে তোমার নিজের ভিতরে যা মেটেরিয়ালস আছে সেটাকে প্রকাশ করার ক্ষমতা। তো এই দুটো তোমার যদি থাকে, তোমার কিন্তু ইন্টারভিউ ভালো হতে বাধ্য। তো এই ছিল আজকের বিষয়। আশা করি তোমরা বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এবং এরকমভাবে ইন্টারভিউর প্রিপারেশান নাও, একটু নিজেকে মডিফাই করো, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো, নিশ্চয়ই তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।